আমি তো সবসময় বলি এটি একটি জঙ্গি আক্রমণ ছিল। এটি টোকাই, তারপরে আপনার কিশোর গ্যাং, রাস্তার মাস্তান গুন্ডা, এবং এদের সাথে যোগ হয়েছে বিপদগামী সেনা সদস্যরা এবং হিজবুত তাহরির। সেনাবাহিনীর ভিতরে যে হিজবুত তাহরির যেই অংশটা ছিল, সেই অংশটা, এরা সবাই মিলে এই জায়গাটাতে একটা ক্যাওস তৈরি করেছে। তুমি যেই চিন্তা করে যেই বাংলাদেশকে তুমি গড়তে চাও, তুমি মনে করছো যে আমাকে হত্যার মধ্য দিয়ে এবং আমার উপরে প্রতিশোধের মধ্য দিয়ে তুমি একটা বাংলাদেশ গড়তে পারবে। আচ্ছা, তুমি যদি আমাকে আজকে মধ্যরাত্রে আমার বাড়িটা দখল করো, আমাকে ঠিক এইভাবে অপদস্থ করো, তোমার কি মনে হয় যে ভবিষ্যতে আমার হাতে যখন ক্ষমতা আসবে আমি ঠিক একইভাবে তোমাকে অপদস্থ করব না? সেনাবাহিনীর একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মোস্ট অফ দ্য লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেলস, 2 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, প্রত্যেকে মোস্ট অফ দ্য জেনারেলস সেনাপ্রধানের সাথে আছে একদম, এবং খুবই ডিটারমাইন্ড। ওই জায়গাতে তো আওয়ামী পন্থী, বিএনপি পন্থী অনেকেই আছে, সেসব নিয়ে আলোচনাতে যাচ্ছি না। এন্ড অফ দ্য ডেতে ওগুলো ছাপিয়ে তাদের কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যেইভাবে রাস্তার মধ্যে রেখে অপমান করা হচ্ছে, এটা তো সে ডিজার্ভ করে না। সে আওয়ামী পন্থী হতে পারে, বিএনপি পন্থী হতে পারে, এন্ড অফ দ্য ডেতে এটা তার পোশাক। এই জলপাই কালার বা এই ক্যামোফ্ল্যাশ পোশাকটা কিন্তু তার অনেক বড় একটা ভালোবাসার জায়গা। গতকালকে আমি এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে দেখো, ইটস নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ বা বিএনপি, এটা আমার পোশাকের অপমান। আরে আমাকে রাস্তাঘাটে অপমান করছে, আমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শপথ নিয়েছিলাম, এখন বলছে যে খলিলুর রহমান নামে একটা লোককে নিয়ে এসেছে, যে লোকটা একটা মার্ডার কেসের আসামি। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই লোকটার নাম হচ্ছে রজার রহমান। সে আমেরিকা থেকে রজার রহমান হিসেবে পাসপোর্ট করেছে, বাংলাদেশে এসেছে আরেকটা পাসপোর্ট করেছে খলিলুর রহমান, 2 নামে সে চলছে। সেনাবাহিনীর মধ্যে আপনি যে ঐক্য দেখতে পাচ্ছেন বা যে কথা আপনি শুনেছেন, সেটা হচ্ছে কি আমাদের বন্দর রক্ষা, করিডোর যত আমরা না দিই, অর্থাৎ দেশের স্বার্থে সেনাবাহিনীর মধ্যে ইউনিটি আছে, এই কথাই বুঝাতে চাচ্ছেন? সেনাবাহিনীর ভিতরে ইউনিটি আছে। এখন দেখেন, ওয়াকারুজ্জামান সাহেবকে আমি খুবই ফ্লিমজি মনে করি। ফ্লিমজিটা হচ্ছে কেমন, ধরেন একটা টোকা মারলে পড়ে যায় টাইপের, এটা আমি মনে করি। আমি তাকে মনে করি তিনি, আমার কাছে মনে হয় যে তিনি একটা ভয়ঙ্কর রকমের ইনডিসিশনে ভোগেন। আমি মনে করি যে তিনি খুব বেশি সাহসী তার জায়গাতে হওয়ার উচিত, সেটা তিনি নন। খুবই কম্প্রোমাইজিং ক্যারেক্টার, খুবই। ইয়েস, এটাকে তিনি ব্যক্তিগত ভাষাতে তিনি এটাকে শান্তিপ্রিয় বলেন, কিন্তু আমি যেই জায়গাটাকে দেখি আর কি, সেটা হচ্ছে যে সেনাপ্রধান ইজ নট হ্যাপি অ্যাট অল। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট এ ইলেকশন। এটা বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আমি একটা ইলেকশন চাই, এন্ড এটা কুইকলি চাই। ইউ আর নো বডি, ইউ ডোন্ট হ্যাভ এনি ম্যান্ডেট হিয়ার। তুমি একটা ঘটনার প্রেক্ষিতে এসছো, get out of this site. So ইউনুসের কথা হচ্ছে he needs time, কারণ তাকে এই যে বন্দর সময় লাগবে। সো এই হচ্ছে টাগ অফ দ্য লাইন, ওয়ারের জায়গাটা। নাও দেখার বিষয় হচ্ছে যে সেনাবাহিনী যদি ধরেন ক্ষমতায় আসে, তাতে আমার কি লাভ? আমি কি ক্ষমতায় চলে আসবো? তা তো না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ কিচ্ছু না যদি বাংলাদেশ না থাকে, আমার দেশ যদি না থাকে, তাহলে আমি আওয়ামী লীগ কিচ্ছু না। আমার নেত্রী, আমার নেতা এই লড়াইটাই করেছেন, আজকে এই সিচুয়েশনটাই হচ্ছে দেশকে বাঁচানোর জন্য লড়াই। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি অনেক কথা বলেছেন, ভালো লেগেছে। সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দর গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, খুব কনফিডেন্টলি বলেছেন যে এই বন্দর বিদেশি ডাক্তারদেরকে দিয়ে দিতে হবে হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য, এবং যে যাই বলুক তিনি এটা দেবেন বা দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। বন্দর গেলে আমাদের সুবিধা কি, বন্দর নিয়ে গেলে আমাদের অসুবিধা কি? আচ্ছা, প্রথম ব্যাপার হলো যে প্রাইভেটাইজেশনে বা বিদেশি কোম্পানির কাছে কোনো কিছু ছাড়া
কোনো কিছু দেওয়া, এটা আমাদের দেশেও নতুন কিছু না। কেমন, আমাদের দেশে এটা নতুন না, অতীতে হয়েছে। বিমানকে দেখেছি আমরা, অনেক প্রতিষ্ঠানকে দেখেছি, ওইটা হয়। কিন্তু ওই হওয়া আর একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে ওই একই ঘটনা ঘটার মধ্যে পার্থক্য আছে। এখন জিনিসটা তো আর ওই হওয়া না যে আমি এটাকে উন্নত করার জন্য, এটা কমপ্লিটলি ইটস এ আমেরিকান প্ল্যান। এখন ঘটনা হচ্ছে আপনাকে আমি কৌতুক দিয়ে বোঝাই। এক ভিক্ষুক, তিনি গাধার পিঠে ভিক্ষা করতেন। তো গাধা আপনার ওই প্রতি বাড়িতে বাড়িতে যেতেন, ওই ভিক্ষা করতে করতে যেতেন। ভিক্ষুক মারা গেছেন, কিন্তু গাধা তো তার অভ্যাস ছাড়তে পারেনি। ওই গাধা প্রতিদিন সকালে উঠে প্রত্যেকটা বাসার সামনে গিয়ে দাঁড়ায়, কারণ তার অভ্যাস হয়েছে। ও 1983 সাল থেকে ওই ভিক্ষা নিতে নিতে গ্রামীণ ব্যাংকের কথা বলে, এর থেকে ভিক্ষা, তার থেকে ভিক্ষা, তারপর তার নিজের এনজিও, নানান ভাবে সে ভিক্ষা নিয়েছে, নানান ভাবে ওই আমেরিকার টাকাতে সে চলেছে, আমেরিকা যা বলেছে তা করেছে। ও যখন ঘটনাচক্রে ক্ষমতার অংশীদার হলো বা ক্ষমতার জায়গাতে গেল, সে মনে করেছে যে সে তো এসেছে একটা প্ল্যানের অংশ হিসেবে, ফলে তার ওই অভ্যাসটা যায়নি। তার কাছে তো বাংলাদেশ কোনো ঘটনা না। আপনি তাকে কোনোদিন সাভার স্মৃতিসৌধে দেখেছেন এই 5 তারিখের আগে? শহীদ মিনারে দেখেছেন? কোনোদিন প্রভাত ফেরিতে দেখেছেন? কোনোদিন তাকে বাংলাদেশের জাতীয় কোনো দুর্যোগে দেখা যায়নি, জাতীয় ঘটনাতে দেখা যায়। ওর তো কোনো দায়বদ্ধতা নেই। তার ফ্রান্সে তার $2.5 বিলিয়ন তার বিনিয়োগ, হাজার হাজার কোটি টাকা তার। বাংলার মানুষ এগুলো জানবে। এখন কথা হচ্ছে যে এই বন্দরটা দিয়ে দিতে চাচ্ছে, সে বলছে যে এটা একটা হৃৎপিণ্ড, এটাকে যদি আমি বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেই, এটার জন্য টেন্ডার কোথায়? এটা অতীতে যখন দেওয়া হয়েছে টেন্ডার সাবমিট করা হয়েছে, টেন্ডার কই? এটার জন্য আমরা কি কোটেশন, আমাদের যারা এটাকে করবে তারা কেন শ্রেষ্ঠ, এটা বাংলাদেশের মানুষ কিভাবে জানবে? এটার জন্য কোনো ওপেন প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়েছে? এই ডিপি ওয়ার্ল্ড কারা, তারা কিভাবে আমাদেরকে সার্ভিস দিবে, তারা যে আমাদের লোকাল লোকদেরকে এমপ্লয় করবে, কিভাবে এমপ্লয় করবে, তাদেরকে ট্রেনিং কিভাবে দেবে, ট্রেনিং দেওয়ার পদ্ধতি কি, তারা আমাদের কন্টেনারকে কিভাবে ডিল করবে, তারা আমাদের দেশকে লভ্যাংশ কত দেবে, কত নিবে, তাদের সাথে কি ডিল হয়েছে, তারা আমাদের এটার ম্যানেজমেন্ট পরিকল্পনাটা কি, এটা কাকে জানিয়েছে, এটা কোন বিডের মাধ্যমে হয়েছে, তার থেকেও তো ভালো আছে পৃথিবীতে। না, ডিপি ওয়ার্ল্ডের থেকে তো পৃথিবীতে আরো ভালো আছে। তার কোটেশন কি? বাংলাদেশের কোন কর্পোরেশন বা প্রাইভেট প্রতিষ্ঠানের কি ওরকম সক্ষমতা আছে সেটা কি আমরা জানি? বা এখানে কারা রিক্রুটেড হবে, কত টাকা বিনিয়োগ হবে, কিভাবে হবে, আমি কিচ্ছু জানি না। আরে ভাই, এটা তো আমার দেশের সম্পদ। আমাকে ঠিক আছে আপনি ডিপি ওয়ার্ল্ডকে দেন, কিন্তু আমাকে তো জানতে হবে, আমাকে এও জানতে হবে আপনি করিডোর কেন দেবেন, কি কারণে দেবেন। মানবিক সাহায্য, এই মানবিক সাহায্য আপনি কেন দেবেন, কি মানবিক সাহায্য দেবেন, কেন মানবিক সাহায্য প্রয়োজন, আরাকান আর্মির সাথে আপনার কেন সম্পর্ক, মিয়ানমারের সাথে জান্তার সাথে কথা বলেছেন কিনা, তারপর স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন কিনা। সো কোন ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই। আমি বারবার ধরে নিচ্ছি আমরা খারাপ, কিন্তু ভাই দেশে তো সাধারণ মানুষ আছে, ওদেরকে জিজ্ঞেস করেন। আমি না হয় খুবই খারাপ, আমার সাথে কথা বলার দরকার নেই। ওকে, অনেক ধন্যবাদ। আমরা কিছু দর্শকদের মন্তব্য না পড়লে আমার একটু বিপদ আছে, আমি সেটা বলতে চাই। অনেকে বলছেন যে আমাদের হৃৎপিণ্ডের চিকিৎসা করাতে যাচ্ছেন বিদেশি ডাক্তার দিয়ে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা ভালো, আমাদের সারা শরীরে নাকি রক্ত সঞ্চালন হবে এবং যারা রাজি হবে না তাদেরকে রাজি করানোর জন্য তিনি বলছেন। আবার কেউ বলছেন যে তিনি একজন ব্যবসায়ী মানুষ, মার্কেটিং ম্যান, বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যদি বেশি দামে বিক্রি করতে পারে আমরা কিছু টাকা পাবো, অসুবিধা কি, বিক্রি করে দেখ, সেন্ট মার্টিন সব, পার্বত্য অঞ্চল, সিলেট, আপনি যেটা এগুলো যদি বিক্রি করতে পারে ইউনূস সাহেব, এটাও নাকি ভালো, যে দেশের মানুষ টাকা পাবে কিছু। আবার কেউ বললো যে দেশ বিপদে পড়ে যাবে, তোমারই তো মাইরা ফেলাবে। এখন আমি কিছু প্রশ্ন একটু নিতে চাই। পরিষ্কৃত মজুমদার, শীত মজুমদার, এখনকার বাংলাদেশিরা কি মেরুদণ্ডহীন? তাহলে তারা রাস্তা নামছে না কেন? হ্যাঁ, এটা একটা যৌক্তিক কথা, এখন কেন তারা রাস্তা নামছে না? দি ভয়েস অফ টাইম, আমেরিকার কাজ বাস্তবায়ন করতে গিয়ে চীন, রাশিয়া, ভারতকে শত্রু বানিয়ে ফেলেছে, কথা সত্য। তিনি ভয়েস অফ টাইম, আপনাকে ধন্যবাদ। নেক্সট হচ্ছে নাজিমউদ্দিন, বাংলাদেশের জনগণের উচিত বাংলাদেশ রক্ষার্থে সেনাবাহিনীর পক্ষ হয়ে রাস্তায় নেমে আসা উচিত, কারণ দেশটা আমার, আপনার, আমাদের সবার। ধন্যবাদ আপনাকে, চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, দেশের স্বার্থেই সবাইকে এগিয়ে আসতে হবে, এটি তিনি বলতে
চাচ্ছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন বুল্লা। দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নেই। হ্যাঁ, সবাই বুঝছে, জনগণ সবাই জানে। দেন মাজহার ইসলাম, সেনাপ্রধান 5 তারিখে জাতিকে কথা উঠে দিয়েছিল তার উপর ভরসা রাখার জন্য। হ্যাঁ, সেনাপ্রধান তখন বলেছিলেন আমার উপর আস্থা রাখুন, আমি দায়িত্ব নিচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। দেন তারপরে যারা রয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ MS উদ্দিন, ব্যারিস্টার নিজুম মজুমদার স্যারের কাছে আমার প্রশ্ন, দেশ কি রাইট অফ পজিটিভ ডিফেন্স বলে কিছু নেই? দেশে কি রাইট অফ পজিটিভ ডিফেন্স? আচ্ছা, CRPC সেকশন 132 কি বিলুপ্ত হয়ে গেছে? পুলিশের সরকারি অস্ত্র কি অবৈধ? আচ্ছা, আবার আম্বার গুপ্তা, কচি কাঁচা অর্ধশিক্ষিত ছাত্র আর এই সরকার বাংলাদেশকে আর্থিকভাবে 10 বছর পিছিয়ে দিয়েছে। দেন কচি কাঁচা বলেছেন তিনি, ভালো শব্দ, কচি কাঁচার মেলা। পরবর্তীতে রয়েছেন রায়ান, তিনি বলছেন দীর্ঘ 5 মাস ধরে আমার ভাইকে বিএনপির লোকজন ধরে নিয়ে যায়। দীর্ঘ 5 মাস ধরে আমার ভাইকে বিএনপির লোকজন ধরে নিয়ে যায় ওর বাচ্চার স্কুলের কাছ থেকে। ওর নামে কোনো মামলা ছিল না, এজাহারেরও কোনো নাম নেই, তারপরও জামিন দিচ্ছে না। নিজুম দাদা কিছু বলতে পারবেন? আচ্ছা, কাউকে নিয়ে গেছে, সম্ভবত আওয়ামী লীগ সন্দেহে বিএনপি কাউকে ধরে নিয়ে গেছে এবং তার বাচ্চার স্কুলের কাছ থেকে। ধন্যবাদ, সরি, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। উপযুক্ত ব্যবস্থা কিভাবে হবে? সোহেল রানা, বাংলাদেশ সেনাবাহিনী মেসেজ ক্লিয়ার করে দিয়েছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে সোহেল রানা। SA ব্লগ, বাংলাদেশের সংবিধান 141 নং অনুচ্ছেদ রাষ্ট্রপতি সেনাবাহিনীর ক্ষমতা নিতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। সংবিধানে এরকম একটা প্রস্তাব আছে, দেশ কোনো হুমকির মুখে পড়লে। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রশ্ন করেছেন SK নাহিদ ওয়াকার ছাত্রদের উপর গুলি চালাবে না বলে ক্ষমতা হাতে নিল সংবিধান বৈধ সরকারকে হটিয়ে, তারপরে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো সেই বিষয়ে ওয়াকার কেন নিরাপত্তা দিল না? ওয়াকারের কাছে আমার প্রশ্ন, ব্যাখ্যা চাই। ধন্যবাদ। অনেক প্রশ্ন করছেন। মুন্না, তুমি দেখাতে থাকুন। নিঝুম ভাই, আপনি শেষ মুহূর্তে একটা কনক্লুশন, আমাদের কি হচ্ছে, কি হওয়া উচিত? দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, কি দেশে কি সামরিক, তবে একটা বিষয় বলতে পারি, দেশের মানুষ এতভাবে সামরিক বাহিনীর পক্ষে গেছে পজিটিভ অর্থে, যে সেনাবাহিনী একটা গ্রহণযোগ্যতা আছে, সেই হিসাবে সেনাবাহিনী যদি এই অবস্থায় একটু দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, এই অবস্থা কিন্তু সারা বাংলাদেশে তৈরি হয়েছে। সবাই চাচ্ছেন যে সেনাবাহিনী ক্ষমতা এসে, কিন্তু যাই হোক, আমরা চাই যে সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালিত হোক। আপনার কাছে কি মনে হচ্ছে? সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা অনেক বেশি, সেনাবাহিনীর অধীনে বাংলাদেশের মানুষ একটা নির্বাচন দেখতে চায়। আমার কাছে যিনি মাত্র কথাটা বললেন, সেটা হচ্ছে আমার কথা হলো যে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে নেক। যদিও একজন আইনজীবী হিসেবে এই কথাটা আমার বলা উচিত না, কারণ সেটা কোনো লিগাল বেইজ, আমি আসলে কারোরই কোনো লিগাল বেইজ নেই। কিন্তু এমন একটা, এটাকে যদি আমি এখন যদি ডক্ট্রিন অফ নেসেসিটি বলি, তাহলে আমাকে অনেকে বলবে যে আপনি যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলেন, তাহলে তো 5ই অগাস্টে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি বলতে পারি। দেখেন, মানে আমার তো আসলে এমন একটা অবস্থাতে চলে গেছে এখন তো, যে এটা একটা যুদ্ধের জায়গায় চলে যাবে মিয়ানমারের সাথে, এবং মিয়ানমার যদি চায়না মিয়ানমার মিলে যদি বাংলাদেশের উপর একটা হামলা করে, ওই জায়গাটাতে আপনার একটা এমন একটা ক্যাওস তৈরি হবে যে অলরেডি দেখেন ইউনুস, মানে আমি যদি একটা ছোট প্রশ্ন করি তরুণদের কাছে, আচ্ছা তরুণরা আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এই যে তারা একটা মিটিং এর ভেতরে ইউনুস সেদিন নেপালের এক অ্যাম্বাসেডর বা একজন প্রতিনিধিকে বলল যে আমরা একটা স্ট্রং ইকোনমিক জোন তৈরি করতে চাই, 7 সিস্টার্স, নেপাল, ভুটান ওদেরকে দিয়ে। আচ্ছা, 7 সিস্টার্স কে আলাদা একটা রাষ্ট্র, এই যে ইচ্ছা করে ভারতকে গুতানো, এই যে অন্য একটা গুতানো, আপনার কাছে কি মনে হয় না যে ও কারো এজেন্ডা বাস্তবায়ন করছে? মানে এটার জন্য তো আপনি ম্যান্ডেট, এটার জন্য তো আপনি কোনোদিন চাননি, কোনো কিছুর জন্য আপনি ম্যান্ডেট দেননি। সুতরাং এই ছোট একটা উদাহরণ থেকে আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে এরা বাংলাদেশকে একটা যুদ্ধের মধ্য দিয়ে ঠেলে দিয়ে আস্তে করে আমেরিকায় ভাগবে। এই শিশু উপদেষ্টা বলেন বা যারা আছেন, প্রত্যেকের বিদেশি পাসপোর্ট এবং প্রত্যেকের ভিসা নেওয়া আছে। 2-1 হয়তো বা খপ্পরে পড়ে যাবে, পালাতে পারবে না, বাকি সবগুলো কিন্তু পালিয়ে যাবে, মাঝখান দিয়ে বিপদে পড়বেন আপনি। সো আমার প্রেডিকশন হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতাটা যদি নিয়ে নেয়, ওরা নেওয়ার পরে ওদের 6-7 মাস সময় লাগতে পারে বা এরকম সময় লাগবে, তারা একটা ইলেকশন, একদম কমপ্লিট একটা ইলেকশন দিয়ে দেখ।
সেটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা ইলেকশন দিয়ে দেখ, ইলেকশনের মধ্যে সাধারণ জনতা যাকে যাবে সে আসবে। সিম্পল। দরকার হলে একটা গণশুনানির মধ্য দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধান 2 বিচারপতিকে নিয়ে বা গ্রহণযোগ্যতা আছে এমন কাউকে নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হোক। তত্ত্বাবধায়ক সরকারের একটা রিভিউ পেন্ডিং আছে, আসিফ নজরুল সেটা প্রধান বিচারপতিকে বারবার ফোন করে এটা পেছায় দেয়, যেটা আপনি পিছান, এটা আপনি পিছান, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যাক করলে ওর তো অস্তিত্ব থাকে না। সো সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে নিলে একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, তত্ত্বাবধায়ক সরকার আসলে 10-12 জন মিলে একটা নির্বাচন কমিশনকে কমপ্লিটলি চেঞ্জ করে, প্রশাসনের কিছু রদবদল করে, পুলিশের কিছু রদবদল করে একটা প্রপার ইলেকশন করুক। সারা বাংলাদেশে আপনার বিএনসিসি আছে, তারা রিজার্ভ ফোর্স, বিএনসিসি কে কল করুক, আর্মির সেনাবাহিনীর সদস্যদেরকে নামিয়ে একটা সুষ্ঠু ইলেকশন করুক। এইটাতে যদি আওয়ামী লীগ 0 ভোট পায়, 0 ভোট পাবে, একটা সিট পেলে একটা সিট পাবে, বিএনপি যদি 500টা সিট পায়, 300টা সিট পাবে। আমার কথা হচ্ছে, যদি দ্রুত একটা নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে তাহলে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকবে, কারণ আমেরিকা তো আপনার না। আরে ভাই, আপনি আমাকে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট এগুলো বলে যান, আপনি জিতে গেছেন, ফাইন, আমি ফ্যাসিস্ট, আমি খারাপ, আমি খুবই খারাপ, খুবই খারাপ, কিন্তু ভাই আপনি আপনার পিঠ বাঁচান।